ওকে, আজকে আমাদের ক্লাস হচ্ছে 4 নম্বর ক্লাস না? ওকে, অ্যালাইনমেন্ট সম্পর্কে আমরা একটু জানি। আজকে অ্যালাইনমেন্ট জিনিসটা কি? অ্যালাইনমেন্ট মূলত হচ্ছে আপনার ওই যে লেখাটা আমরা লিখবো বা যে টেক্সটটা বা যে পিকচার বা শেপ গুলো আমরা নিয়ে কাজ করব, ওই শেপ গুলো একই লাইনে আছে কিনা বা আহ, কোনটা ডান দিকে চাপানো আছে কিনা, ওইটার অ্যালাইনমেন্ট হচ্ছে আমরা ঠিক দেখবো, লাইনটা ঠিক আছে কিনা। ওই ওই জিনিসটা হচ্ছে আমরা ঠিক করার জন্য এই অ্যালাইনমেন্ট অপশনটা ব্যবহার করব। এখানে অ্যালাইনমেন্টের এখানে যদি আপনি দেখেন, অ্যালাইনমেন্ট টেক্সট টু দা টপ, মিডল, বটম, লেফট, সেন্টার, রাইট। টোটাল হচ্ছে আমরা এক্সেল এর মধ্যে এই 6 ধরনের অ্যালাইনমেন্ট পেয়ে থাকবো। যদি কোনো লেখাকে আমরা টপে রাখতে চাই, সেলের টপে, সেক্ষেত্রে আমরা টপ অপশনটা ইউজ করবো। মিডলে রাখতে চাইলে মিডলে, বটমে রাখলে বটমে। জিনিসটা কিরকম, এই যে আমরা এক্সেলে একদম সেম হুবহু এরকম একটা অপশন পেয়ে যাবেন। আপনারা সবাই একটু এক্সেলটা ওপেন করেন, তাহলে দেখতে পাবেন হোম মেনুর মধ্যেই এরকম দাগ দেওয়া যে ইগুলো আছে, সেগুলোকে হচ্ছে অ্যালাইনমেন্ট বলতেছে। এটা হচ্ছে আমাদের টপ অ্যালাইনমেন্ট, এটা মিডল অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে বটম অ্যালাইনমেন্ট, এটা লেফট অ্যালাইনমেন্ট, এটা সেন্টার অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট। এই টোটালের 6টা অ্যালাইনমেন্ট হচ্ছে আমাদের এক্সেলের মধ্যে আমরা ব্যবহার করি। ওয়ার্ডের ক্ষেত্রে একটু ভিন্ন রকম। ওয়ার্ডের ক্ষেত্রে অ্যালাইনমেন্ট হচ্ছে 4টা। একটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, একটা হচ্ছে আপনার রাইট অ্যালাইনমেন্ট, আরেকটা হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট, এবং আরেকটা হচ্ছে অ্যালাইনমেন্ট জাস্টিফাই। 4টা হচ্ছে আপনার ওয়ার্ডের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। ওয়ার্ডের ক্ষেত্রে লেফট বলতে তো লেফট, রাইট বলতে রাইট, সেন্টার বলতে সেন্টার। আর জাস্টিফাই বলতে হচ্ছে অনেক ক্ষেত্রে লেখা দেখবেন এরকম দুই সাইডই সমান থাকে। যে প্যারাটা থাকে, ওই প্যারাটা হচ্ছে এরকম দুই সাইডেই লেখাগুলো সমান অ্যালাইনমেন্টে থাকে, ওইটাকে বলা হচ্ছে অ্যালাইনমেন্ট জাস্টিফাই। আর যদি লেফট লেফট অ্যালাইনমেন্ট বলি, তাহলে হচ্ছে লেখাগুলো এরকম বাম দিকে সমান থাকবে, কিন্তু ডান দিকের ওইটা কোনো নির্দিষ্ট ভাবে থাকবে না। আর যদি রাইট হয়, ঠিক সে উল্টাটা হবে, ডান দিকে সমান থাকবে, বাম দিকেরটা কি হইলো না হইলো ওটা দেখার বিষয় না। আর সেন্ট্রাল মূলত কি, সেন্ট্রালটা হচ্ছে এই যে এরকম, যে লেখাটা হচ্ছে কি থাকবে, সেন্ট্রালি থাকবে, মাঝ মাঝ বরাবর থাকবে, দুই সাইডে কত দূর গেল না গেল ওটা দেখার বিষয় না। বুঝতে পারছি? হ্যালো? জি একটু ভাই, বুঝা গেছে। রেসপন্স করবেন, হ্যাঁ? Okay. তারপর আছে হচ্ছে আমাদের র্যাপ টেক্সট। এই জিনিসগুলো আমরা সবগুলো প্র্যাকটিক্যালি দেখবো, তার আগে আমরা একটু থিওরি দেখে নিই। র্যাপ টেক্সট জিনিসটা কি করে? র্যাপ টেক্সট কি করে? র্যাপ টেক্সট লং টেক্সট ইনটু মাল্টিপল লাইন, সো ইউ ক্যান সি ইট অল অল অন ইট। র্যাপ টেক্সট জিনিসটা আসলে কিভাবে কাজ করে, আমি এটাকে আপনাদের প্র্যাকটিক্যালি না দেখালে আসলে এরকম ভাবে বুঝবেন না। ধরেন একটা সেল, হ্যাঁ, আপনারা হয়তো বা কাজ করার ক্ষেত্রে দেখছেন, এই যে একটা সেল। তো আমি এখানে লিখলাম, আহ এখানে লিখলাম হচ্ছে আই লাভ মাই কান্ট্রি। ওকে, মাই কান্ট্রি। তো এই যে আমি লেখাটা লিখলাম, কি হয়েছে? আর নর্মালি যখন আমরা এরকম ভাবে লিখি, তখন এই যে আমাদের সেলটা, হ্যাঁ, এই সেলটা কি হয়, এই সেলের বাইরেও আমাদের এই লেখাগুলা কি হয়ে গেছে, চলে গেছে অন্য সেলের ভিতরে। তখন আবার যখন আমি অন্য একটা সেলের মধ্যে লিখতে যাই, যেমন ধরেন এই যে এই সেলটার মধ্যে আমরা লিখতে চাই, এটা ধরেন দ্বিতীয় সেল, এটা হচ্ছে প্রথম সেল, এটা দ্বিতীয় সেল, এই দ্বিতীয় সেলের মধ্যে যখন লিখতে যাই, তখন ওই প্রথম সেলের মধ্যে শুধুমাত্র আই লাভ লেখাটা থাকে, মাই কান্ট্রি লেখাটা ভিজিবল না, দেখা যায় না, ওটা আছে কিন্তু ইনভিজিবল, মানে দেখা যাচ্ছে না। তখন এই সমস্যাটাকে সমাধান করার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে এই যে আমাদের 1 নম্বর সেল, এই সেলটাতে ক্লিক করে হচ্ছে আমরা আমাদের যে র্যাপ টেক্সট অপশনটা আছে, এই যে দেখেন এদিকে অ্যালাইনমেন্টের পাশেই, হ্যাঁ, এই যে র্যাপ টেক্সট, এই র্যাপ টেক্সট অপশনটাতে যদি আমরা ক্লিক করে দিই, তাহলে হচ্ছে এই লেখাটা কি হবে, এই সেলটা নিচের দিকে একটু এক্সটেন্ড হয়ে আপনার এই এখানে লেখা চলে আসবে। যেমন এই যে মাই কান্ট্রি, এই জায়গায় লেখাটা চলে আসবে। আমরা যদি এটা প্র্যাকটিক্যালি একটু দেখতে চাই, তাহলে জিনিসটা একটু দেখি কেমন হয়। আমরা ওয়ার্ডে চলে যাই। ঠিক আছে, তো এই যে আমরা সেলের মধ্যে রাখলাম, এনে লিখলাম আই লাভ মাই কান্ট্রি। ওকে,
এই যে দেখেন এই সেলের মধ্যে লেখাটা পরের সেলের মধ্যে ভিজিবল হচ্ছে। শো এখন করে। পরের সেলে সাপোজ আমি লিখলাম হচ্ছে মাই কান্ট্রি নেম ইজ বাংলাদেশ। ওকে, তাহলে এই যে আমাদের প্রথম যে সেলটা, এই সেলটার মধ্যে শুধুমাত্র আই লাভ মাই লেখা ভিজিবল, পরেরটার মধ্যে এটুকু। আমি এখানে ধরেন আমি শুধু লিখলাম এক্সেল, এখন এক্সেল লিখলাম, এরপরে দেখেন আমার ওই দ্বিতীয় সেলের লেখাটা কি হয়ে গেছে, ইনভিজিবল হয়ে গেছে। রাইট এখন হয়ে কি গেছে। করা যায়, এইখন লেখাগুলো ভিজিবল করার জন্য আমি জাস্ট ক্লিক করব, তারপর এখান থেকে র্যাপ টেক্সটে ক্লিক করব। এই যে আমার এটা র্যাপ টেক্সট হয়ে গেছে, এখন আমার একটা সেলের মধ্যে সম্পূর্ণ লেখাটাকে দেখতে পারতেছি। আবার এটার মধ্যে রেখে যখন আমি র্যাপ টেক্সটে ক্লিক করব, এই যে এরকম হচ্ছে। তখন আমার জিনিসটা সুন্দর করার জন্য আমি এইভাবে অ্যালাইনমেন্ট গুলো, সেলের যে হাইট এন্ড উইডথ গুলো হচ্ছে আমরা অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবো, তখন আমাদের জিনিসটা মোর ভিজিবল হবে। ওকে, আচ্ছা। এরপর আসে হচ্ছে আমাদের যে অ্যালাইনমেন্টের বিষয়টা, ওইটা যদি আমরা একটু প্র্যাকটিক্যালি দেখতে চাই, আমি এই তিনটা সেলকে একটু বর্ডার করে দিই, হ্যাঁ, অল বর্ডার করে দিলাম। এখন দেখেন আমার এই লেখাটা একদম নিচে পড়ে আছে, সেলের একদম নিচে পড়ে আছে। আমি চাই লেখাটা যদি উপরে থাকুক বা সেন্ট্রালি থাকুক। এই যে দেখেন আমি যদি উপরে উঠাতে চাই, এই যে উপরে ক্লিক করলাম, উপরে চলে আসছে। আমি যদি এটা কি, এটার কাছে হচ্ছে সেন্টারে নিয়ে আসে, যে সেন্টারে চলে আসছে। ঠিক আছে, এখন পরের গুলা কিভাবে কাজ করে, এটা হচ্ছে লেফট, বর্তমানে লেফটে আছে, তাই না? এখন যদি সেন্টারে চাই, এই যে সেন্টারে আসছে, আর রাইটে চলে এই যে রাইটে আসছে। ঠিক আছে, ক্লিয়ার? এতটুকু বোঝাতে পারছি? জি। এই যে আমি এই লেখাটাকে সেন্টারে নিয়ে আসলাম, এই লেখাটাকে এই যে সেন্টারে নিয়ে আসলাম। ওকে, ওকে, রেসপন্স করেন। আচ্ছা, জি ভাই, তারপর বুঝা আছে গেছে। হচ্ছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন মানে হচ্ছে কি, ওরিয়েন্টেশন মানে হচ্ছে কোন একটা জিনিসকে ওরিয়েন্টেড ভাবে সাজানো, মানে লেখাটা। উম, সাজানো আর কি হুম। মূলত। এই ওরিয়েন্টেশনটা কিভাবে করে, ওরিয়েন্টেশনটা দেখবেন আমাদের অনেক সেলের মধ্যে লেখাগুলো বাঁকা করে লেখে বা ই করে লেখে। যেমন লাগে আমি একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই দিই। যেমন এই যে আই লাভ মাই কান্ট্রি, হ্যাঁ, এই লেখাটা হচ্ছে আমাদের বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে। ঠিক আছে, এখন আমি চাই না বাম দিক থেকে ডান দিকে না, এটা নিচে থেকে উপরের দিকে যাক। ঠিক আছে, আমি চাই আমার রিকোয়ারমেন্ট হচ্ছে এটা নিচে থেকে উপরের দিকে যাক। তাহলে আমরা এই যে এখান থেকে এই ওরিয়েন্টেশন অপশনটা ব্যবহার করবো। ওরিয়েন্টেশন অপশনটা দেখা যায় কোনটা, জি। ওরিয়েন্টেশন অপশনে ক্লিক করলাম। এখন দেখা যায়। এ দেখেন কি লেখা আছে, অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ, অ্যাঙ্গেল সরি অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ, অ্যাঙ্গেল ক্লকওয়াইজ, তারপর হচ্ছে ভার্টিক্যাল, রোটেট টেক্সট আপ, রোটেট টেক্সট ডাউন। ঠিক আছে, এই অপশন গুলো আছে। আমি যদি অ্যাঙ্গেল ক্লকওয়াইজ দিই, ক্লক কাউন্টার ক্লকওয়াইজ মানে কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে দিই, তাহলে এই যে এরকম এরকম হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি ক্লক কাউন্টার ক্লকওয়াইজ, এরকম থাকবে। আবার যদি আমি অ্যাঙ্গেল ক্লকওয়াইজ দিই, তাহলে এই যে এরকম ক্লকওয়াইজ অ্যাঙ্গেল হয়ে গেছে। আমি যদি দিই যে ভার্টিক্যাল টেক্সট, কি হবে, উপর থেকে লেখাটা নিচের দিকে আসতে থাকবে, এই দেখেন এরকম আসলো কেন। এই যে দেখেন আমি যদি এটা বড় করে দিই, তাহলে এই যে এরকম ভাবে লেখাটা কি উপর থেকে যে আই এল ও ভি ই এম ওয়াই কাউন্টার এরকম ভাবে আসবে। ঠিক আছে, অনেক ক্ষেত্রে এরকম লাগে। যেমন আপনি ধরেন আহ কোন একটা অডিট রিপোর্ট বানাতে চাইতেছেন, হ্যাঁ, এখন আপনি এখানে লিখবেন যে অডিট, AUDIT। ঠিক আছে, এখন অডিট লিখলেন, এই যে জিনিসটা এইভাবে রাখলেন। ঠিক আছে, এখন এটা যদি আপনি একটু মোটা করে দেন, বোল্ড করে দেন, তাহলে জিনিসগুলো আপনাদের হয়ে গেছে। বাকি কাজগুলো আপনারা এখানে করলেন, জিনিসটা আপনাদের কাজের ক্ষেত্রে সৌন্দর্য বৃদ্ধি পাবে বা স্পেসও কম লাগবে। আপনাদের প্রয়োজন অনুসারী জিনিসগুলো হচ্ছে আপনারা করবেন। ওকে, তারপর হচ্ছে কি রুটেড টেক্সট আপ, কি করবে, নিচে থেকে লেখাটাকে উপরের দিকে নিবে। দেখে এই যে নিচে থেকে উপরের দিকে আমরা এটা এটা কি করি, যে টেক্সট আপ করে দিলাম, এই যে নিচে থেকে লেখাটা উপরে দিয়ে গেল। ঠিক সেম টেক্সট ডাউন হচ্ছে উপর থেকে নিচের দিকে আসবে, যে উপর থেকে নিচের দিকে আসতে। আচ্ছা, তাহলে আমরা তারপরের টপিকে যাই। আমাদের তারপরের টপিক হচ্ছে মার্জ এন্ড সেন্টার। মোস্ট ইম্পর্টেন্ট টপিক মার্জ এন্ড সেন্টার, মাথায় রেখেন, মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে মার্জ এন্ড সেন্টার, দুইটা সেলকে দুইটা বা একত্রিত তিনটা করা। সেল একত্রিত আমাদের করা। এখানে ডেফিনেশন কি লিখছে, কম্বাইন এন্ড সেন্টার দা কন্টেন্ট অফ দ্য লাইন সিলেক্টেড সেল ইন এ রো টার্গেটেড সেল। আপনি আহ, কি করতেছে, কম্বাইন করতেছে মানে কি একসাথে করতেছে। কি কোন জায়গাটুকু একসাথে করবে, ওই জায়গাটুকু একসাথে করবে যতটুকু জায়গা আপনি সিলেক্ট করবেন। তার মানে সিলেক্ট সিলেক্ট না করছে। করা পর্যন্ত আপনি
মার্চ করতে পারবেন না। মার্চ করতে হলে অবশ্যই আপনাকে আগে সিলেক্ট করতে হবে। এরকম যদি দুইটা তিনটা সেল থাকে আপনার, দুইটা তিনটা সেলই আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে যখন আপনি মার্জে ক্লিক করবেন তখন কি হয়ে যাবে, মার্চ হয়ে যাবে, মানে তিনটা সেলকে একটা সেলে সে রূপান্তরিত করে দিবে। যেমন এখানে ধরেন এই যে ক্রিয়েট এ নিউ ফাইল, ফাইল ইউর নেম, এই যে তিনটা সেল এখানে, তাই না? তিনটা সেল না, একটা সেল, হ্যাঁ দুইটা সেল, তিনটা সেল, তাহলে উপরেও তো তিনটা সেলই থাকার কথা, তাই না? হ্যাঁ, কিন্তু আমরা পরে এখানে মাছ কি করার দেখতে কারণে একটা পেরেছি, হয়েছে। একটা আছে, তার মানে আমরা কি করছি, এখানে সিলেক্ট করে এটাকে কি করে দিছি, মার্চ করে দিছি। তাহলে মার্চ করে দিলে এরকম হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, মার্জ এখানে দুই রকমের, আমি যদি একটু প্র্যাকটিক্যালি দেখাই, দুই তিন রকমের মার্জ আছে। আমরা নতুন একটা শীট নিই, এখানে লিখলাম আমরা সেল ওয়ান, সেল টু, সেল থ্রি। ওকে, তাহলে আমরা কি করব, এই তিনটা সেলকে হচ্ছে একটা সেলে নিয়ে আসবো। তাহলে আমরা কি করব, প্রথমে তিনটা সেলকে সিলেক্ট করব। এই যে মার্জিন সেন্টার আছে, মার্জিন সেন্টারে ক্লিক করলাম, এই দেখেন তিনটা সেল কিন্তু একটা হয়ে গেছে, তাই না? তাহলে আমি যদি এগুলো একটু একটু বর্ডার করি তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে তিনটা সেল কি হয়ে গেছে, একটা হয়ে গেছে। আচ্ছা, এখানে মার্জিন সেন্টারে আরো কিছু অপশন আছে, দেখি আমাদের কি আছে। এখানে আছে মার্জ অ্যাক্রস। হ্যাঁ, মার্জ অ্যাক্রস কি করে, আচ্ছা একটু পরে দেখাচ্ছি। নিচে আরেকটা হচ্ছে কি মার্জ, তিনটা সিলেক্ট করলাম, এখানে এটাও মার্জ হয়ে গেছে। এখন এই দুইটার মধ্যে আসলে পার্থক্য কি, মার্জিন সেন্টার আর মার্জ, দুইটার মধ্যে পার্থক্য কি? মার্জিন সেন্টার কি করবে, আপনার লেখাটাকে মার্চ করার পর সেন্টারে নিয়ে আসবে। দেখেন আমি যদি দুইটা লেখা লিখি এখানে, okay, তাহলে আমি এখানে লিখলাম হচ্ছে আহ মার্চ এন্ড সেন্টার, আর এখানে লিখলাম শুধু মার্চ। দুটো দিয়েছিলাম, এই মার্জিন সেন্টারটাকে আমি পুরোটা সিলেক্ট করে মার্জিন সেন্টারে ক্লিক করলাম, দেখেন একদম সেন্টারে চলে আসছে। আবার এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে শুধু মার্জ সিল করলাম, দেখেন এটা বাম পাশে রয়ে গেছে। তার মানে মার্জিন সেন্টার কি করতেছে, আমাকে একসাথে মার্জও করতেছে এবং অ্যালাইনমেন্টও সেন্টারে নিয়ে আসতেছে, আর মার্জ শুধু মার্জই করতেছে। তারপর এখানে হচ্ছে আনমার্জ, কিভাবে, এটাতে আনমার্জে ক্লিক করলে এই মার্জটা কি হয়ে যাবে, আবার আগের মতো পজিশনে চলে আসবে, তখন এটা আমাদের আগের মতো হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এবার আসি আরেকটা জিনিস, সেটা হচ্ছে ধরেন আমরা এখানে সেল ওয়ান, তো আমরা ধরেন এখানে অনেকগুলো সেল দিলাম, 10টা সেল নিলাম, ঠিক আছে। এখন এই 10টা সেল নেওয়ার পর আমি চাই যে এই যে প্রথমটা আমি কি করলাম, মার্জিন সেন্টার করলাম, বাকিগুলো সেম ভাবে করব। তাহলে অ্যাজ ইউজুয়ালি আমরা যারা নতুন, তারা কি করব, এরকম ভাবে প্রত্যেকটা সিলেক্ট করব, মার্জিন সেন্টার করব, সিলেক্ট করব, মার্জিন সেন্টার করব, তাই না? কাজের ইফিসিয়েন্সি বাড়ানোর জন্য আমরা এই জিনিসটা কি করতে পারি, আরো খুব দ্রুত করতে পারি। সেটা কিভাবে, সেটা জাস্ট এই যে উপরেরটা থেকে ধরে সবগুলো এভাবে সিলেক্ট করব, ড্রপ ডাউনে যাব, মার্চ অ্যাক্রোসে ক্লিক করব, দেখেন আমার এই যে এইটার মতো পুরাটাই মার্চ হয়ে গেছে, শুধুমাত্র অ্যালাইনমেন্টটা হয় না। অ্যালাইনমেন্ট আমরা সিলেক্ট করে এখান থেকে এই যে সেন্টার করে দিলাম। তাহলে হয়ে গেল কি আমাদের এক ক্লিকেই, প্রায় 5-7 মিনিটের কাজ একদম এক ক্লিকে আমাদের হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারছি মার্চ আর অ্যাক্রোস কি জিনিস। এটা আরেকবার একটু দেখেন তো। ওকে, আরেকবার দেখাবো না। ধরেন আমরা এখন এটা এগুলো ডিলিট করে দিলাম। ধরেন আমি এখানে কিছু একটা লিখি, কি লিখবো, আচ্ছা আমি এখানে মান্থ লিখি, হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। আমি জানুয়ারি মাস, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত হচ্ছে আমি এখানে মাস লিখলাম, জানুয়ারি থেকে ডিসেম্বর। হ্যাঁ, আমি ধরেন এখানে লিখলাম হচ্ছে কি এমও, এখানে লিখলাম হচ্ছে মান্থ। এই মান্থটা ধরেন হচ্ছে এই এতগুলো গড় একসাথে আমি মার্জিন সেন্টার করে দিলাম, এটাকে একটু বোল্ড করে দিলাম, হ্যাঁ। এখন আপনাদের কাজ হচ্ছে যে এই যে এই জানুয়ারিটা, এটাকে পুরোটা সেল এভাবে মার্চ করে দেওয়া, এভাবে পুরোটা সেল মার্চ করে দেওয়া। সাপোজ আপনার বস আপনাকে এরকম একটা রিকোয়ার দিছে যে আপনার এই পুরো সেলটাকে মার্চ করে দিবেন, এভাবে প্রত্যেকটা মাসের যা আছে সবগুলো মার্চ করে দিবেন। এখানে তো 12টা আছে, আমরা নর্মালি দেখে করে ফেলতে পারবো, যে এভাবে এভাবে টেনে টেনে করে ফেলতে পারবো। যদি এই 12টার জায়গায় 100 200 500 এরকম থাকতো, তখন আমরা কিভাবে করতাম? তখন কিন্তু আমাদের এভাবে করলে অনেক সময় লাগবে, একটা সময় লেন্দি। লাগবে।
এই সময়গুলোকে বাঁচানোর জন্য আমরা কি করব, জাস্ট একটা করব, প্রথমটা করব, করার পর এইভাবে সবগুলো সিলেক্ট করে ফেলবো। সিলেক্ট করে এই যে মার্জ, এখান থেকে মার্জ অ্যাক্রস এই ড্রপ ডাউনে ক্লিক এক করবো। হ্যাঁ, ক্রোশ। আমরা কিন্তু মার্জ সেন্টারে হ্যাঁ। ক্লিক করবো না। মার্জ সেন্টারে ক্লিক করলে কি হবে, সবগুলো এই যে একটা ওয়ার্নিং দিয়ে সব একটা হয়ে যাবে। ঠিক আছে, এটা করা যাবে না। কি করব, জাস্ট এভাবে একটা আগে প্রথমে মার্চ করব, তারপর এই সবগুলো সিলেক্ট করব, এখান থেকে ড্রপ ডাউনে আসবো, মার্জ অ্যাক্রোসে ক্লিক করব, এক তাইলে আমার ক্রোশ। পুরোটা কি হয়ে গেছে, মার্জ হয়ে গেছে। এবার এখান থেকে এসে সেন্টার অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট করুন। করে দিলাম। বাস, আমাদের কাজ এক ক্লিকেই কমপ্লিট। বুঝতে পারছি? জি। আর কারো কোশ্চেন আছে এই জায়গায়? না। আমরা কি নেক্সট টপিকে যাব? হ্যাঁ। শান্ত ভাই, ইয়েস। ওইখানে দুইটা অপশন এড়াই গেছে, ওই দুইটা, ওই যে মার্জের বাম সাইডে। ওইগুলো আপনাদের দরকার নেই। হুম, যেগুলো আপনাদের কাজের ক্ষেত্রে প্রয়োজন ওইগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর যেগুলো হচ্ছে আপনাদের নন নেসেসারি, কোনো কাজে আসবে না। ঠিক আছে, আর যখন কাজে আসবে তখন এগুলো আপনারা মানে ক্লিক করতে করতে বুঝে যাবেন যে এই জিনিসগুলো আসলে কি। যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট থিং সেগুলো আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি হাতে কলমে ধরে। আচ্ছা, এরপর আসি হচ্ছে নাম্বার ফরম্যাটিং। এটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট, আজকে ক্লাসটা টোটালি হচ্ছে ইম্পর্টেন্ট একটা ক্লাস। আজকে খুব ইম্পর্টেন্ট টপিক গুলো নিয়ে আলোচনা করতেছি। এটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে নাম্বার ফরম্যাটিং। আপনাকে অবশ্যই নাম্বারের ফরম্যাটিং শিখতে হবে। সাপোজ কেন শিখতে হবে, আমি আপনাদেরকে আগে একটু প্র্যাকটিক্যালি এক্সাম্পল দিই, তারপর আসলে বুঝতে পারবেন যে আসলে নাম্বার ফরম্যাটিংটা আপনাদের কেন শিখতে হবে। ধরেন আমি আহ, এখানে লিখলাম যে ডেট, প্রথমে লিখলাম হচ্ছে সিরিয়াল নাম্বার। ওকে, সিরিয়াল নাম্বার। তারপরে লিখলাম হচ্ছে ডেট, তারপরে লিখলাম হচ্ছে টাইম, তারপর লিখলাম হচ্ছে কি বলে মোবাইল নাম্বার, তারপর লিখলাম হচ্ছে স্যালারি। ওকে, এই কয়েকটা অপশন আমি স্যালারি লিখলাম। বাট। এখন আমি ধরেন সিরিয়াল নাম্বার তো সবাই আমরা 1 2 3 4 এইভাবে এন্ট্রি করবো, তাই না? ওকে, তাহলে আমরা ডেট কিভাবে এন্ট্রি করব, যে ডেটের জন্য আমরা যে এক, আজকে কয় তারিখ, আজকে হচ্ছে মনে হয় 27 তারিখটা, 26 তারিখ, সরি, 26/4/24, আমরা এইভাবে লিখি না? নর্মালি তো 25। আমরা এইভাবে লিখি, অথবা অনেকে লেখে ছাব্বিশ হ্যাঁ। 24, আবার অনেকে লেখে 26, ইয়ে সরি, ছাব্বিশ 25 করেন, 25। চার চব্বিশ হ্যাঁ, এই যে এখানে এখানে কিন্তু আমি তিনটা ফরম্যাটে লিখছি। ঠিক আছে, আবার এমনি যদি আমি টাইম লিখি যে এখন বাজে হচ্ছে ধরেন 10টা 12 মিনিট, 12 PM। ঠিক আছে, এরকম। মোবাইল নাম্বারের ক্ষেত্রে আমরা কি জিরো দিয়ে আমাদের মোবাইল নাম্বার শুরু হয় না? কিন্তু এই দেখেন, যখন আমি জিরো লিখছি, জিরোটা কিন্তু কোনোভাবে আসতেছে না। আসতেছে? জিরো, যত জিরোই লিখি, হুম, জিরো করে নাম্বার লিখলে জিরো আসতেছে? জিরো কিন্তু আসতেছে না। আবার না। স্যালারির ক্ষেত্রে আমরা স্যালারি গুলো কি দিয়ে লিখি, টাকার অঙ্কে প্রকাশ করি, তাই না? তাই না? এখন এই জিনিসটা দেখে কি হুম, আসলে বোঝা যাবে যে এখানে এটা স্যালারি লিখছি বা এটা মোবাইল নাম্বার লিখছি? এরকম কিছু বোঝা যাবে? বোঝা যাবে না কিন্তু। এই জিনিসগুলোর জন্য আমাদের না। কি করতে হবে, আমাদের এই সেলের নাম্বার ফরম্যাটিংটা আইডেন্টিফাই করে দিতে হবে। নাম্বার ফরম্যাটিংটা অ্যাজ লাইক হচ্ছে ডাটা টাইপের মতো। ঠিক আছে, ডাটা টাইপ। ডাটা টাইপ জিনিসটা কি, ডাটা ডাটা টাইপ। ডাটা টাইপ জিনিসটা মূলত কি, ডাটা টাইপ জিনিসটা হচ্ছে আপনি একটা সেলের মধ্যে বা একটা জায়গার মধ্যে কি ধরনের ডাটা রাখবেন সেটাই হচ্ছে আপনাদের ডাটা টাইপ। যেমন আমি যদি বলি এই যে ডেট, ডেট হচ্ছে একটা ফিল্ড। এই ফিল্ডের মধ্যে আমাদের কি ধরনের ডাটা থাকবে, ডেট সংক্রান্ত ডাটা থাকবে। আর এই স্যালারি, স্যালারি হচ্ছে আমাদের টাকার জন্য, এই ফিল্ডের মধ্যে আমাদের কি থাকবে, টাকা নির্দেশ করে এরকম টাকা। একটা ডাটা টাইপ থাকবে। আমাদের মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার হচ্ছে জিরো টিরো দিয়ে এরকম যেটা নির্দেশ করে ওইরকম একটা ডাটা টাইপ থাকবে। এখন ডাটা টাইপ গুলো কি কি ধরনের হয়ে থাকে ওই জিনিসটা যদি আমরা জানি, তাহলে আমরা আসলে বুঝতে পারবো যে আমাদের এই সেলটার মধ্যে আমরা কোন ধরনের ডাটা টাইপ গুলো ব্যবহার করব।
দেখেন, এই যে এখান থেকে যদি আসে, একটা তো জেনারেল, জেনারেল হচ্ছে আপনি সবকিছু লিখতে পারবেন, ABCD 1 2 3 বক্কর সকর যা আছে। তারপর আছে হচ্ছে নাম্বার, নাম্বার ডেটা টাইপ। এই নাম্বার। নাম্বার ডেটা টাইপে আপনি অনলি নাম্বারই লিখতে পারবেন। নাম্বার ছাড়া অন্য কিছু লিখলে সেটা ওই নাম্বারে কনভার্ট করে নেবে। ঠিক আছে, তারপরে যে কারেন্সি, আমরা এই যে স্যালারির জন্য কি ইউজ করব, আমরা স্যালারির জন্য হচ্ছে কারেন্সি ইউজ করবো, তাই না? টাকার টাকার অঙ্ক ব্যবহার করবো বোঝানোর জন্য কারেন্সি ইউজ করবো। এই যে কারেন্সিতে কারেন্সি। ক্লিক করে দেখেন, এই যে আমাদের এখানে একটা ডলার সাইন চলে আসছে, দেখতে পাইতেছেন? ডলার কি টাকা নির্দেশ করে হ্যাঁ না? হ্যাঁ ডলার হ্যাঁ। টাকা নির্দেশ করে। তারপর আমি যদি বলি ডেট, ডেটের ক্ষেত্রে যদি আসি, এখান থেকে দেখেন এই যে শর্ট ডেট লং ডেট আছে। শর্ট ডেট বোঝানোর ক্ষেত্রে শর্ট ডেট, লং ডেট বোঝানোর ক্ষেত্রে লং ডেট। লং ডেটটা কিরকম? লং ডেটের মধ্যে হচ্ছে আপনার থাকবে এই আহ জানুয়ারি। শর্ট ডেটটা যদি যদি হয় 24/26/2024, এটা শর্ট ডেট। আর এটা লং ডেট হচ্ছে 26 এপ্রিল 2024। বুঝতে পারছি? মান্থের নাম থাকবে। মান্থের নাম থাকবে, অথবা অনেক সময় হচ্ছে আপনার ডে এর নাম থাকে, যে 26 তারিখ যেটা কি বার, ওই রকমও থাকে। যেমন আমি যদি এটাতে ক্লিক করি, মোর অপশনে আসি, এখন এখান থেকে হচ্ছে আমি নাম্বার কত ছিল, ডেট ছিলাম তাই না? ডেট হচ্ছে লং ডেট। এই যে এদিক দিয়ে একটু নিচে আসলে এই যে দেখতে পাবেন এখানে বিভিন্ন ডেটের ফরম্যাট আছে। তারপর এটাতে যদি আমি ক্লিক করি, তাহলে এই যে আমাদের ডেটটা হচ্ছে, এই যে দেখেন আমাদের ডেটটা হচ্ছে এরকম, এপ্রিল 26 দুই হাজার 26। পঁচিশ ঠিক আছে। হুম। তারপর আসি হচ্ছে টাইম। টাইম, টাইম যদি থাকে ওই সেল, ওই সেলের মধ্যে যদি আমরা টাইম নিয়ে এন্ট্রি করি, তাহলে টাইম, টাইম ডেটা টাইপটা আমরা সিলেক্ট করবো। যদি কোনো পার্সেন্টেজ এন্ট্রি করি, সাপোজ এখানে দিলাম হচ্ছে আমরা পার্সেন্টেজ, পার্সেন্টেজ, পার্সেন্টেজ যদি এন্ট্রি করি, সেক্ষেত্রে আমরা এখান থেকে পার্সেন্টেজে ক্লিক করলে আমরা এখানে যা লিখবো ওইটা পার্সেন্ট অনুযায়ী, 10 লিখছি 10% অনুযায়ী আসছে। ঠিক আছে, নর্মালি যদি 10 লিখতাম এই যে 10 এরকম, কিন্তু যদি আমি ওই সেলের মধ্যে পার্সেন্টেজে ক্লিক করে তারপর 10 লিখি, তাহলে পার্সেন্টেজ আসবে এরকম। বুঝতে পারছি? 10%। জি। ওকে, এই জিনিসগুলো আপনারা একটু ঘাটাঘাটি করবেন। আচ্ছা, নাম্বার, মোবাইল নাম্বারের ক্ষেত্রে একটু ভিন্ন রকম। যেহেতু মোবাইল নাম্বারে জিরো আছে, জিরোটা একমাত্র তখনই আসবে যখন এই ডাটা টাইপটা হবে টেক্সট টাইপ। এই যে টেক্সট, হ্যাঁ, একদম নিচের দিকে থাকে, এটা টেক্সট। টেক্সট টাইপ করে এখন আমি যদি আগে জিরো লিখি, তাহলে ওই জিরোটাও আমার এখানে কাউন্ট হবে। বুঝতে পারছি? তাহলে কোনো যদি নাম্বার আমাদের সেলের মধ্যে এন্ট্রি করতে হয়, সেক্ষেত্রে আমরা ওই ডাটা, ওই সেলের ডাটা টাইপটাকে বা ফরম্যাটিংটাকে অবশ্যই টেক্সট করে নিব। টেক্সট করে নেব আগে। তারপর হচ্ছে আমরা এটাকে কি করব, নাম্বার গুলো এন্ট্রি করব। ঠিক আছে। আচ্ছা, জি। এইদিকে দেখেন কিছু শর্টকাট আছে, যেমন এটা হচ্ছে অ্যাকাউন্টিং বা ডলারের সাইনের জন্য। হ্যাঁ, এই যে এটা যদি ক্লিক করি, এটা শর্টকাটের মতো এখানে দেওয়া আছে, অটোমেটিকলি এখানে চলে আসলো। এটা পার্সেন্টেজের জন্য, সাপোজ আমি এগুলো আগে পার্সেন্টেজে নেব, এগুলো এখন যাবে না। ধরেন আমি ডলার সাইনটা তো কয়েক রকম করা যায় না ভাই? জি, ডলার সাইনটা তো কয়েক রকম করা যায়, টাকারটা ডলার, হ্যাঁ ডলার কারেন্সি সাইন। এরকম তো আলাদা আলাদা। এখন আপনি বাংলাদেশে আছেন, বাংলাদেশে তো ডলার হিসাব হবে না, বাংলাদেশের টাকার হিসাব হবে। তাহলে আপনি টাকাটা কিভাবে নিয়ে আসবেন? দেখেন, ভালো একটা প্রশ্ন করছেন। আপনি এই যে এখান থেকে মোর অপশনে চলে যাবেন। এগুলোর মধ্যে আরো অনেক কাজ আছে, আমরা ফিউচারে এই ফরম্যাটিং এর আরো অনেক কাজ শিখবো আমাদের ফাইল বানানোর ক্ষেত্রে, যখন আমরা প্র্যাকটিক্যালি ফাইল বানাবো। ঠিক আছে। আচ্ছা, আমরা ডলারের ছিলাম, আর এটা হচ্ছে কি কারেন্সি, তাই না? আমরা প্রথমে কারেন্সিতে যাব। এই যে সিম্বল, এখানে কি সিম্বল দেওয়া, ডলার হ্যাঁ, সিম্বল দেওয়া। এখান থেকে আমরা ডলার। খুঁজে নেবো যে বাংলাদেশের টাকার সিম্বলটা কোথায় আছে। হ্যাঁ, পার হয়ে গেছে, পার হয়ে গেছে। আমি গেছি না, এই যে দেখছো, মানে বাংলাদেশি বা ট্রয়াকার বাংলা মতো, টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এতে ক্লিক করে আমরা ওকে প্রেস করলাম। এই যে এখানে টাকা চলে এসেছে, আমাদের বাংলাদেশের টাকা হচ্ছে পরে থাকে, হ্যাঁ, নাম্বারের পরে টাকা থাকে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে দেখেন 451.00, 654.00, 11.00, বা আমি কোন একটা এরকম যে পয়েন্ট গুলো আছে, দশমিকের পরে যে নাম্বার গুলো, শূন্য শূন্য গুলো, আমি এগুলো চাই না, এগুলো দরকার নেই। আমি এগুলো কি কি কিভাবে এগুলো রিমুভ করব? এই যে এখানে দেখেন কি লিখছে, ইনক্রিজ ডেসিমেল এন্ড হচ্ছে ডিক্রিজ ডেসিমেল।
আপনার এই ডেসিমেলের পরে যে নাম্বারগুলো আছে ওইগুলো যদি বৃদ্ধি করতে চাই, তাহলে এই যে এখানে যতবার ক্লিক করব ততগুলো আসবে। আবার ডিক্রিজে যতবার ক্লিক করব একদম জিরো পর্যন্ত, এই যে এরপরে আর আসবে না। ঠিক আছে, আসবে এখানে না। আর জিরোর দশমিকের পর আর কোনো নাম্বার আসবে না, যদিও থাকে তখনও আসবে না। যদি আসতে হয় তাহলে আমাকে এটা ডেসিমেলটাকে ইনক্রিজ করে নিতে হবে। ঠিক আছে, বোঝাতে পারছি? হ্যাঁ, যদি টাকা পরে কোনো পয়সার হিসাব হয় তাহলে এটা একটু বাড়াই দিতে হবে, আর যদি পয়সার বাড়াই হিসাব দিচ্ছি। না থাকে তাহলে এটা কমাই দিতে হবে। এক্স্যাক্টলি। করবো না আজকে আমরা। পরের যে টাস্কটা আমাদের 4.1 টাস্ক, এই টাস্কটা আমরা দেখি আজকে কমপ্লিট করতে পারি কিনা। আমি আপনাদের গ্রুপে টাস্কটা এখন দিয়ে দিচ্ছি। আগামী 10 মিনিট পর আপনারা ওই সেম লিঙ্কে জয়েন হবেন, এবং এই 10 মিনিট ধরে আপনারা এই টাস্কটা করার চেষ্টা করবেন, যতদূর পারেন করেন। আমি এসে ইনশাল্লাহ এটা আপনাদেরকে করাই দেবো। ওকে। আচ্ছা।